আজকে আমরা কথা বলবো এমন একটা উপন্যাস নিয়ে যেটা আসলে একটা দেশের ভেঙে যাওয়ার গল্প। আর এই বিশাল ইতিহাসটা বলা হয়েছে একদম সাধারণ একজন নারীর চোখে, যিনি সবকিছু হারিয়েও নিজের মাটি আঁকড়ে ধরেছিলেন। চলুন এই অসাধারণ গল্পটার ভেতরে ঢোকা যাক। চুলোই যাক দেশ, পৃথিবীর যা হয় হোক, নিজের পরিবারটি ঠিক থাকলেই হলো, ভাবা যায়। গল্পের যে মূল চরিত্র, তার ভাবনাটা ছিল ঠিক এমনই। তার কাছে নিজের পরিবারটাই ছিল সব, ওটাই তার দেশ, ওটাই তার দুনিয়া। আর এই ছোট্ট ব্যক্তিগত একটা জগৎ থেকেই কিন্তু এক বিরাট ইতিহাসের গল্পটা শুরু হয়। তো কেমন ছিল সেই নারীর পৃথিবী? গল্পের শুরুতেই আমরা ঢুকে পড়ি বাংলার এক গ্রামের ভেতরে, যেখানে এক নারীর জীবনটা ছিল তার পরিবারকে ঘিরেই একটা ছোট্ট, একেবারে নিজের তৈরি করা জগৎ। মানে তখনকার গ্রামীণ জীবনটা ছিল এই একান্নবর্তী পরিবারকে কেন্দ্র করেই। সবাই একসাথে থাকছে, একসাথে কাজ করছে, একসাথে বড় হচ্ছে। আর আমাদের গল্পের এই নারীর কাছে এই পরিবারকে আগলে রাখাই ছিল জীবনের একমাত্র লক্ষ্য। এর বাইরে আর কিচ্ছু ছিল না। তার গোটা জীবনটাই যেন ছিল এই পরিবারের ভেতরের একটা চক্র। জন্ম, মৃত্যু, বিয়ে, নতুন সম্পর্ক, শাশুড়ি, যা, ননদ, দেবর, এদেরকে নিয়েই ছিল তার পৃথিবী। আর কি অদ্ভুত ব্যাপার জানেন, এই উপন্যাসে কারও কিন্তু কোনো নাম নেই। সবাই পরিচিত কর্তা, গিন্নি বা খোকা, এই সব পরিচয়ে, যা গল্পটাকে একটা অন্য মাত্রা দেয়। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? বাইরের দুনিয়া থেকে কতদিন আর নিজেকে আড়াল করে রাখা যায়? একটা সময় ইতিহাসের বড় বড় ঢেউ এসে তার সেই সুরক্ষিত জগতের দেয়ালটা ভেঙে দিল। প্রথমে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঁচ এসে লাগল। গ্রামেগঞ্জে হু হু করে সব কিছুর দাম বাড়তে থাকলো। মানুষের পরনে কাপড় নেই, পেটে খাবার নেই, তার উপর আবার বন্যা, দুর্ভিক্ষ। মানুষের কষ্ট যেন চরমে উঠল। আর যখন মনে হচ্ছিল পরিস্থিতি হয়তো একটু শান্ত হবে, ঠিক তখনই শুরু হলো এক নতুন, আরও ভয়ঙ্কর অশান্তি। আর এরপরেই এলো সেই ঘটনাটা যা সব কিছু ওলটপালট করে দিল। 1947 সালের ভারত ভাগ, একটা দেশের দুই টুকরো হয়ে যাওয়ার যন্ত্রণা। ব্রিটিশরা দেশ ছেড়ে যাওয়ার আগে একটা দাগ টেনে দিল। ঠিক হলো, দেশটা দুই ভাগ হবে, একটা অংশ মুসলিমদের, আরেকটা হিন্দুদের। কিন্তু কাগজে একটা দাগ টানলে কি মানুষের মন আলাদা হয়ে যায়? দেশ ভাগ হয়ে যায়? যা হলো তা ছিল অকল্পনীয়। যে প্রতিবেশীরা একসাথে বিপদে আপদে পাশে থেকেছে, তারাই একে অপরের রক্তের জন্য মরিয়া হয়ে উঠল। হিন্দু আর মুসলমানের মধ্যে বপন করা হলো বিদ্বেষের বীজ। আর তার ফল দাঙ্গা, খুন, রক্তপাত। এত বড় বড় সব ঘটনার ভিড়ে গল্পটা কিন্তু আবার ফিরে আসছে সেই একজন নারীর কাছে, তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের কাছে, তার সবচেয়ে কঠিন পরীক্ষার সময়। তো দেশ ভাগ হয়ে গেল, মুসলমানদের জন্য তৈরি হলো পাকিস্তান। আর তখন তার পুরো পরিবার ঠিক করলো যে তারা পাকিস্তানে চলে যাবে। কিন্তু সে কি পারবে তার জন্ম, তার বেড়ে ওঠা, তার সব কিছুকে পেছনে ফেলে চলে যেতে? এটাই ছিল গল্পের সবচেয়ে কঠিন মুহূর্ত। একে একে সবাই তাকে ছেড়ে চলে গেল। স্বামী, সন্তান, আত্মীয় স্বজন, সবাই। নতুন একটা দেশের আশায় তারা পাড়ি জমালো, আর পেছনে পড়ে রইল শুধু সে একা। চারদিকে কেবলই শূন্যতা। কিন্তু না, সে তার সিদ্ধান্তে একদম অটল। যে মাটিতে তার জন্ম, যেখানকার আলো বাতাসে সে বড় হয়েছে, জীবনের সব সুখ দুঃখ দেখেছে, সেই মাটি সে কোনো মতেই ছেড়ে যাবে না। এটা ছিল তার বিদ্রোহ, তার ভালোবাসা। তো এই যে নারীর গল্প, এই যে আগুন পাখির গল্প, কেন এটা বাংলা সাহিত্যে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা করে নিয়েছে? চলুন একটু তলিয়ে দেখা যাক। এই বইটার বেশ কিছু অসাধারণ দিক আছে। প্রথমত এর ভাষা, একেবারে মাটির কাছাকাছি অকৃত্রিম গ্রাম্য ভাষা, যা চরিত্রগুলোকে যেন জীবন্ত করে তুলেছে। আর ওই যে বললাম, কোনো চরিত্রের নাম নেই, তারপরেও কিন্তু গল্পের এই মেজবউ চরিত্রটা নিজের জোরেই একদম জ্বলজ্বল করছে। আর এই গল্পের পেছনে একটা খুব ব্যক্তিগত ছোঁয়া আছে। লেখক হাসান আজিজুল হক নিজেই বলেছিলেন, এই উপন্যাসটা লেখার অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন তার নিজের মাকে দেখে। দেশভাগের সময় তার মা ঠিক যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন, তারই একটা প্রতিচ্ছবি যেন এই আগুন পাখি। তাই তো এটা শুধু এক নারীর গল্প না, এটা হয়ে উঠেছে সেই সময়ের হাজারো মায়ের গল্প। সবশেষে উপন্যাসটা আমাদের সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। কোনটা বেশি শক্তিশালী? নিজের জন্মভূমির টান, নিজের শেকড়ের টান, নাকি বেঁচে থাকার তাগিদ, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজন? এই প্রশ্নটা নিয়েই আজকের মতো শেষ করছি। ভাবার অনেক অবকাশ আছে।